8 বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য বললেন মির্জা ফখরুল। বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে। ডাকসুতে কাল ভোট উৎসবের অপেক্ষা। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্র সংসদ নির্বাচনে সেনা সংশ্লিষ্টতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, বিজ্ঞপ্তিতে আইএসপিআর। দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় হেরফের হবে না মত বিশ্লেষকদের। দলে গণতন্ত্র ও শুদ্ধাচার বাড়ার আশা। রাষ্ট্রপতির ভারসাম্য বিষয়ে আছে সন্দেহ। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবে সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে আটক দেখানো হয়েছে তাকে। আজই আদালতে তোলার কথা। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে 33,000 মণ্ডপে পূজা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জনের আহ্বান। আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের প্রতি শহীদ মিনারের শেষ শ্রদ্ধা। বাদ জোহর জুরাইন কবরস্থানে শায়িত হবেন চিরনিদ্রায়। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। এই যে একটা আপোষ না করার জায়গা খুব কম লোকই তৈরি করতে পেরেছেন। সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য। গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। গণতন্ত্র থেকে সরে যায়নি দলটি, বরং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করবেন বলেও জানান মির্জা ফখরুল। আরও বলেন, রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই বিএনপি 31 দফা ঘোষণা করেছে। গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, একটু জানতে চাই সম্মেলনে নেতাকর্মীরা কি বলছেন আর তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখবেন? ন্যান্সি, ঠিক এই মুহূর্তে সম্মেলনে আসলে মধ্যাহ্ন বিরতি চলছে এবং এই বিরতি শেষের যে সেশন, দ্বিতীয় সেশন, সেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দেওয়ার কথা রয়েছে দুপুর 3:30 নাগাদ। যদিও এই বিরতি পর্ব চলবে 2:30 নাগাদ এবং 2টা পর্যন্ত ভোটের সময়সীমা ছিল। অর্থাৎ ঠাকুরগাঁও জেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলনে যে ভোট আয়োজন, অর্থাৎ তৃণমূলের নেতৃত্ব নির্বাচনে যে আয়োজন, সেই নির্বাচনের অংশটুকুর সময়সীমা ছিল দুপুর 2টা নাগাদ। 2টা পর্যন্ত 800 কাউন্সিলর যারা রয়েছেন তারা তাদের
ভোট প্রদান করেছেন, সেই ভোটের মধ্য দিয়ে আসলে তারা জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। এবং ইতিমধ্যেই বলা চলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মির্জা ফয়সল আমিন, যিনি সদ্য সাবেক সাধারণ সম্পাদক, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই 4 জনের মধ্যেই আসলে লড়াইটা চলছে। যদিও গত রাতেই একজন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, বাকি 3 জন নির্বাচনের মাঠে আছেন। এই রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা কিংবা নিজ দলের নেতৃত্ব নির্বাচনের এই যে আয়োজন, এটিকে ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। তারা বলছে 8 বছর পরে তারা এই কাউন্সিল করার সুযোগটুকু পেল এবং সেই কাউন্সিলের মধ্য দিয়ে উত্তরের জনপদে নিজ দলের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি করা, ঠিক তেমনি আগামীতে যে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন ঘিরে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব নির্ধারণ করা, সেটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে এই ঠাকুরগাঁও জেলা বিএনপির এই কাউন্সিল। মূলত 5 আগস্টের পরেই দেশের বিভিন্ন প্রান্তেই বিএনপি এই কাউন্সিলের মধ্য দিয়ে তাদের তৃণমূলের নেতৃত্ব নির্বাচন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার এই ঠাকুরগাঁও বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নিজ সংসদীয় আসন, নিজ এলাকা, তিনি এখানকারই ভূমিপুত্র, অতএব সেই জায়গা থেকে আলাদা একটা আগ্রহ এবং উৎসাহ এবং বর্ণাঢ্য আয়োজনই বলা চলে এই ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের কথা আপনি বলছিলেন। এর পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রয়েছেন প্রধান বক্তা হিসেবে, তিনি বক্তব্য রাখবেন দ্বিতীয় সেশনে। এরপর সবশেষ প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, যে বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূলের নেতৃত্বরা, তৃণমূলের নেতাকর্মীরা দলের কেন্দ্রের সিদ্ধান্ত বা কেন্দ্রের তরফ থেকে নানান ধরনের নির্দেশনা ও বার্তা পাবেন এমন প্রত্যাশা করছেন এই ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে যোগ দেওয়া প্রায় 4500 কাউন্সিলর এবং ডেলিগেটরা। রবিন, আপনাকে ধন্যবাদ। আগামীকাল সকাল 8টা থেকে শুরু ডাকসু নির্বাচন, যেখানে টিএসসি কেন্দ্র সবচেয়ে বড় এবং এখানে বুথ রয়েছে 120টি বলে জানিয়েছেন কেন্দ্রটির রিটার্নিং অফিসার নাসরিন সুলতানা। এছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে। তবে এই নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, আজ ভোর 6টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে আজ রাত 8:30 থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। বৈধ পরিচয়পত্র দেখিয়েই প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। আজ থেকেই ক্যাম্পাসের 8টি প্রবেশ পথে বসানো হবে চেকপোস্ট। ভোর 6টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা এখনও তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না। নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। এই মুহূর্তে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি একটু জানাবেন, আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত কমিশন, কি বলছে তারা? ন্যান্সি, সকাল থেকে তো আমরা কয়েকটি কেন্দ্র ঘুরলাম। এর আগে পুলিশের কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে আমাদের। তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সম্ভব, যা সম্ভব সবই করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আজকে সকাল থেকেই ভোর 6টা থেকেই মূলত বিভিন্ন জায়গায় আসলে পুলিশ দেয়া হয়েছে এবং একই সঙ্গে অন্যান্য যে পেট্রোলিং বলি বা চেকিংয়ের বিষয়টিও, সেগুলো চেকপোস্ট বসানোর প্রস্তুতি সেগুলো করা হয়েছে। এখন আমরা যেখানে আছি সেটি হচ্ছে ডাকসু নির্বাচনের সিনেট ভবন যেই কেন্দ্রটি সেখানে, এবং এই কেন্দ্রে কিন্তু মোট 3টি যেই হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
স্যার AF রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল এবং বিজয় 71 হলের হল, এই 3টি হলের শিক্ষার্থীরা এই বুথে ভোট দেবেন, তাদের মূল্যবান ভোট দেবেন। তবে আমরা সকাল থেকে বিভিন্ন ভোট দেখেছি, তো সেখানে আমরা দেখেছি যে কয়েকটি কেন্দ্রে কিন্তু টেবিল বসানো হয়েছে। তবে এই বুথে যেগুলো দেখছি, পর্দা টাঙানো সহ অন্যান্য যেই বিষয়গুলো, CCTV ক্যামেরা লাগানো থেকে অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো করা হয়েছে। মোট 5টি CCTV ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তবে এখনও টেবিল বসানো সম্ভব হয়নি, অর্থাৎ একদম শেষ মুহূর্তের যে ছোট ছোট বিষয়গুলো সেগুলো আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এর আগে গিয়েছিলাম TSCর যেই কেন্দ্রটি, এবং সেখানে রিটার্নিং অফিসারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে ওই কেন্দ্রে আসলে 120টি বুথ রয়েছে এবং এক একজন প্রার্থী যদি গড়ে 12 মিনিটও সময় নেন, তারপরেও আসলে সকলেই ভোট দিয়ে বের হতে পারবেন, এরকম একটি পরিস্থিতি সেখানে আছে। এবং একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে এই ওই কেন্দ্রটি আসলে 5টি CC ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক সেটিকে নিয়ন্ত্রণ পর্যালোচনা করবারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কেন্দ্রেও আমরা দেখেছি সাদা চোখে 5 থেকে 6টি CCTV ক্যামেরা দেখা যাচ্ছে, এবং যারা ভোটার আছেন তারা কিন্তু এসে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই বুথগুলোতে এসে ভোট দেবেন এবং পর্দার মাধ্যমে তাদের সেই ভোটের গোপনীয়তা রক্ষা করার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তবে ভোট গণনার সময় বাইরে বড় LED স্ক্রিন লাগানো হবে, সেখান থেকে সরাসরি ভোট গণনা দেখানো হবে, যাতে করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার একটি প্রতিচ্ছবি সকলকে নিশ্চিত করা যায়। ন্যান্সি। ঐশী, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং GS প্রার্থী শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডিতে সাইবার হামলা চালিয়ে আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, আইডিতে প্রচারণার সময় প্রচুর রিচ হচ্ছিল। সেই আইডি ফিরে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এক অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করছে ছাত্রদলের প্যানেল। যারা এই অন্যায় সাইবার বুলিংয়ের আশ্রয় নিয়েছে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে GS প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, একটি গোষ্ঠী পরাজয়ের ভয়ে সাইবার অ্যাটাক করছে। যারা এই অ্যাটাকের সাথে যুক্ত, আগামীকাল শিক্ষার্থীরা তাদের ব্যালট অ্যাটাক দিবে। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশি সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জানানো হয়, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সম্পন্নের প্রত্যাশার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর শুভকামনা জানানো হয়। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদের ময়নাতদন্ত করা ডাক্তার রাজিবুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট আরও 4 বার বদলানো হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টটি সঠিক ছিল। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাঈদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুন সহ সাক্ষ্য দিয়েছেন 36 জন।
সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। সোমবার দুপুর 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে রাজধানীতে মঞ্চ ৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৫ জন সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিমা বিসর্জন দিতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে। পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘন্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে ৩ জন আর রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবে। নিরাপত্তা বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতে করে কোনো ঘটনা থাকলে সাথে সাথে জানানো হবে। পূজা মণ্ডপকে ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই করা যাবে না বলে জানান উপদেষ্টা। যারা দুষ্কৃতিকারী সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে, এমন হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে এগুলো মেট্রোপলিটন এলাকা, রেঞ্জ এলাকায় আছে ৭৬। আচ্ছা, আর কি বললেন? এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় ২৪ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই ২৪ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। কুমিল্লা নগরের একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রোতাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেলে। পুলিশ জানায়, রোববার রাতে একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সিসি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। জানা যায়, নিহতের শিক্ষার্থীর বাবা আগেই মারা গেছেন। ২ ভাই চাকরি করেন ঢাকায়। গতরাতে ২ ভাই বাসায় ফিরে বোন মাকে অচেতন অবস্থায় পায়। ডাকাডাকির পরও সাড়া না মেলায় সন্দেহ হয় তাদের। পুলিশে খবর দেওয়া হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পুলিশ জানায়, দুজনের মরদেহেই মৃদু আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা এটা হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সার্চ দিয়ে দেখলাম যে সকাল ৮টা ৮ মিনিটে একটা লোক তাদের বাসায় ঢুকছে। আইসা দেখি আমার বোন ওই অবস্থায়, উপরে চাদর মোড়ানো, আর আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে। প্রাথমিক ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড। আসলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা। এই ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, একটু জানতে চাই শিক্ষার্থীরা কি দাবি করছেন, আর মরদেহ উদ্ধারের ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ন্যান্সি, আসলে এই ঘটনার পর থেকেই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ঘটনাটিকে নিয়ে ফুঁসে উঠেছেন এবং তারা দাবি করছেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যাতে যারা দোষী তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়। তবে এখন পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে সরাসরি কথা না বলায় আসলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ, তারা বিক্ষোভ করছেন। তারা আসলে অভিযোগ
অভিযোগ তুলছেন। আসলে সাম্প্রতিক সময়ে কিন্তু এই ধরনের আসলে বেশ কয়েকটি ঘটনাই ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় কিন্তু আসলে এখানে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপারের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে কোনো ঘটনাতেই বরাবর দেখা যায় না। ফলে আসলে শিক্ষার্থীরা অনেকটা ক্ষুব্ধ এবং তারা এই বিষয়টিকে বলছেন ততক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেপ্তার না করা হবে আসলে তারা ততক্ষণ পর্যন্তই কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো এই বিষয়ে আমরা আসলে একজনের সঙ্গে কথা বলতে চাইবো, এখানকার যারা আন্দোলন করছে। 12 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বোন সুমাইয়া এবং তার মার হত্যাকাণ্ডের কোনো এখনো পর্যন্ত বিচার হচ্ছে কিনা, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা আমরা এখনো কিছু জানি না। আমরা এখনো পর্যন্ত বাকরুদ্ধ, আমাদের বোনকে হত্যা করে এখন 12 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পাই নাই। পুলিশ সুপারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে তারা দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আপনারা আচ্ছা আমরা দেখেন একটা বিষয়, প্রশাসন তো একটা আশ্বস্ত করে, কিন্তু এই আশ্বস্ততার পরবর্তী রিয়াকশনটা কি দেখি আমরা আসলে এই কথাটার বাস্তবায়ন দেখি না। কারণ কিছুদিন আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ে এক বোনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং সেখানে 3 জন ব্যক্তি পলাতক ছিল আসামি, যারা ধর্ষণের চেষ্টা করছে। এই সন্ত্রাসীগুলো পালাই গেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। ঠিক সেম 12 ঘন্টা পার হয়ে গেছে একটা মহিলাকে হত্যার পর, আমরা এখনো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার তো দূরের কথা, এখনো প্রশাসন থেকে বলা হচ্ছে এটা ক্রুলেস ঘটনা নাকি। ধন্যবাদ। আসলে শুনতেছিলেন আসলে তারা বিশেষ করে প্রশাসনের ভূমিকায় কিন্তু আসলে তারা অনেকটাই ক্ষুব্ধ। ন্যান্সি। খোকন, আপনাকে ধন্যবাদ। দলীয় প্রধান না থাকলেও নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা একটুকু কমবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে দলের মধ্যে কর্তৃত্বের দ্বন্দ্ব সংঘাত বাড়তে পারে বলেও মত তাদের। যদিও মন্দের ভালো হিসেবে এর মাধ্যমে দলের ভেতর গণতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধাচার বাড়বে বলে আশাবাদী তারা। আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়লে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার কার্যকর ভারসাম্য হবে কিনা এ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা। লাভলি বিথির রিপোর্ট। সরকার পরিচালনায় নতুন করে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, শাসন ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দূর করাই জুলাই সনদের লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপে ঐকমত্য কমিশনের প্রস্তাব একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, যদিও এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। তার ব্যাপারে আপনারা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও রাজনীতিতে পরিবারতন্ত্র বহাল থাকলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তেমন হেরফের হবে না মনে করেন বিশ্লেষকরা। তবে তা দলে গণতন্ত্রের চর্চা ও নতুন নেতৃত্বের বিকাশে সহায়ক হবে। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না, প্রভাবও সামান্যতম কমবে না। ওনার নিয়ন্ত্রণ প্রতিপত্তি পুরাটাই আগের মতোই থাকবে। আনুগত্যটা, সম্পর্কটা, সমর্থনটা ক্ষমতা কেন্দ্রিক। যদি দলীয় প্রধানের সাথে ওনার দূরত্ব তৈরি হয় তাইলে ওই দলীয় প্রধানেই হারাই যাবেন। নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে ঝগড়া করে পার্টিও ভেঙে যেতে পারে, এরকম পার্টির ভিতরে বিভিন্ন নেতৃত্ব তৈরি হতে পারে, সেই ভয়টা আমাদের আছে। সেটা পার্লামেন্টের মধ্যে ডিসকাস হবে, পার্লামেন্টের একটা পর্যায়ে গিয়ে ভোটাভুটি হবে। সেখানে মেজরিটি যদি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রী টিকে গেলেন, আর মেজরিটি না থাকলে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রিত্ব বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পারিবারিক শাসন। আমরা কি এই অভিজ্ঞতা, এই কালচারের মধ্যে আবদ্ধ থাকবো সারা জীবন, নাকি আমরা চেষ্টা করব ধীরে সুস্থে সামনের দিকে এগোতে? রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। বেশিরভাগ দল একমত হলেও এখানেও আপত্তি বিএনপি ও সমমনা দলগুলোর। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি গঠন, কিছু নিয়োগে রাষ্ট্রপতির এখতিয়ারের প্রস্তাব করেছে কমিশন। তবে এতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সামান্যই কমবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পলিটিক্যাল কালচার সেখানে একটা প্রভাব থেকেই যাবে শেষ পর্যায়ে। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবেন সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেটাকে আমরা বলি যে খুব কার্যকরী চেকস অ্যান্ড ব্যালেন্স, সেটা হয়ে উঠতে পারে। আপনি যদি প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেনও, তাইলে প্রেসিডেন্ট তো হবে দলীয়ভাবে নির্বাচিত, তাইলে এমন লোকেরই প্রেসিডেন্ট নির্বাচিত করবে বা করার চেষ্টা করবে যিনি ওই ক্ষমতা দেখাইতে যাবেন না। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংস্কার প্রস্তাব নিয়ে সমালোচনা ঝুঁকি থাকলেও পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। তবে এক্ষেত্রে দলগুলোর ঐক্যের উপর জোর দিয়েছেন তারা। এই যে একটা গণতান্ত্রিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাওয়া,
এটাই গণতন্ত্র। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে 11তম দিনের মতো প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। মঙ্গলবার রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় 12,000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। প্রার্থীদের প্রচারণা আজকে কেমন দেখছেন? ন্যান্সি, আসলে সকাল থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ যেখানে সবসময় ছাত্রছাত্রীরা আড্ডাস্থল হিসেবে দেখা যায়, সেই আড্ডাস্থলে কিন্তু আজকে দেখেছি প্রচারণায় অন্যান্য দিনের চেয়ে বেশ ভালোভাবেই প্রচারণা চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু ক্যাম্পাসে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে। এই প্রচারণা কিছুটা বাদ সেধেছে। তবে যেটি প্রার্থীরা কিন্তু ঘরে বসে নেই, তারা আবাসিক হলগুলোতে যাচ্ছে। এই বৃষ্টির সময়টাকে কাজে লাগানোর জন্য তারা আবাসিক হলগুলোতে যাচ্ছে, যে ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদের ভোট প্রার্থনা করছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। আপনি জানেন যে 7টি প্যানেল রয়েছে। এই প্যানেলের ছাড়াও যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি সমতালে তারা প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন, যে তারা তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন বা যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দিচ্ছেন। ভোটাররাও কিন্তু সেই প্রতিশ্রুতিও কিন্তু তারা শুনছেন। তো সবকিছু মিলিয়ে অন্যান্য দিনের চেয়ে আজ কিন্তু বলাই চলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষের যে প্রচারণা সেটি কিন্তু চলছে। নিপু, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার ঘিরে সহিংসতার ঘটনায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 11 জনে। পুলিশ জানায়, গত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। এদিকে ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। দুপুরে সেখানে যান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সময় তিনি বলেন, এই ঘটনায় নিরাপদ বোধ কেউ যেন হয়রানির না শিকার হন সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলের দরবার শরীফে হামলা ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে 3 থেকে 3,500 অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করে পুলিশ। তবে মাজারে সহিংসতা ও 1 জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে, প্রশাসনের বাইরে যদি থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। ভোলায় মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিব আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে শোক র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে নতুন বাজার গিয়ে শেষ হয় এটা। এর আগে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না হলে সড়ক অবরোধ, হরতালের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে নোমানী হত্যার ঘটনায় গতরাতে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা করেছে পরিবার। শনিবার নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নোমানীকে। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। আলিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সাতপন্থীদের কোনো ইজতেমা বা কার্যক্রম টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীরা।
সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানান জুবায়েরপন্থী সুয়ারে নিজামের অনুসারীরা। এছাড়া 5 দফা দাবির বাকিগুলো হচ্ছে টঙ্গী হত্যাকাণ্ডে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে দ্রুততম সময়ে চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাতপন্থী 2 জন সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনতিবিলম্বে প্রত্যাহার ও বদলি করা, গেজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদের দাওয়াত ও তাবলিগের নামে সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানান তারা। দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা সহ প্রাসঙ্গিক গেজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত ও তাবলিগের নামে সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দ্রুততম সময়ে সঠিক তদন্তক্রমে দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বদরুদ্দিন ওমরের জানাজা সম্পন্ন হয়েছে। জুরাইন কবরস্থানে মা বাবার কবরে তাকে দাফন করা হবে। এর আগে সকাল 10:15টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বদরুদ্দিন ওমরের মরদেহবাহী গাড়ি। পরে মরদেহ রাখা হয় শহীদ মিনারের মঞ্চে। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন তাকে শেষ বিদায় জানাতে। আসেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। এই যে একটা আপোষ না করার জায়গা, এই রকম জায়গা অন্য খুব কম লোকই তৈরি করতে পেরেছেন। তাই গণ অভ্যুত্থান সময়গুলোতে যখন এটা একটা আন্দোলনের পর্যায়ে ছিল, তখনই তিনি এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন তিনি। সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় উন্নত ও দায়ী দেশগুলো পর্যাপ্ত অর্থায়ন করছে না, এমনকি প্রতিশ্রুত অর্থের ছাড়ও দেয়া হচ্ছে না। পিকেএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান নীতি নির্ধারকরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের $29 বিলিয়ন বেশি তহবিল প্রয়োজন বলে জানান বক্তারা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির দিক থেকে বাংলাদেশ নবম, জনসংখ্যার হিসেবে দ্বিতীয়, অথচ বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী নয়। নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স মিডিয়া ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে না, সামাজিক খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্যপাত্র বৈশ্বিক অঙ্গনে যথাযথভাবে উঠে আসছে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ক্লাইমেট চেঞ্জ আপনার রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির জন্য দায়ী দেশগুলো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত অর্থায়ন করছে না। উন্নত দেশগুলোও এই ইস্যুতে অনেকটাই উদাসীন বলে অভিমত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। $20 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়। 1 মাস 3 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য, নিজেদের মতো করে আমরা আশা করব। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ যে ধরনের ক্ষতির শিকার হচ্ছে তা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পিকেএসএফ এর চেয়ারম্যান। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি বিশ্বাস করেন না। ওনার পার্টির অনেকেই যারা
পৃথিবী চালান, ওনারাও বিশ্বাস করেন না যে ক্লাইমেটের এরকম একটা ইম্প্যাক্ট হতে পারে। এটা চলছে সারা বিশ্বে, আমরা জানি। এবং ওনারা যদি দেখেন যে কি হচ্ছে সচক্ষে, তাহলে বুঝবেন যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক তহবিলের পাশাপাশি নিজেদের সামর্থ্য জোরালো করার পরামর্শ দেন বক্তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সারা বিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরাও উপভোগ করল মহাজাগতিক এক নিদর্শন। একদিকে পূর্ণিমার ভরার চাঁদ, তার গায়ে লাগলো পূর্ণগ্রাস। পূর্ণ চন্দ্রগ্রহণের পরপরই গোটা চাঁদ হয়ে উঠল রক্তিম। ব্লাড মুন নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু, কিশোর, ছেলে, বুড়ো অনেকেই ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত। কত শত গল্প, কবিতা, উপমা আর আখ্যা, কারো কাছে প্রিয়তমা, কারো বা চাঁদ মামা। বাহারি রূপকের মতো চাঁদের রূপেও আছে বৈচিত্র্য আর বৈশিষ্ট্য। পূর্ণিমার ভরার চাঁদ দেখে বিমোহিত হয় না এমন মানুষ পাওয়া দুষ্কর। অবাক চোখে আকাশের পানে চেয়ে চন্দ্রাহত হতে ভালোবাসে মানুষ। রোববার রাত ছিল চন্দ্রপ্রেমীদের জন্য বিশেষ। চাঁদের পূর্ণ গ্রহণ, সেই সাথে ব্লাড মুন বা রক্তিম চাঁদ। একসাথে একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে অনেকেই ছিলেন অপেক্ষায়। ঘটা করে টেলিস্কোপ, বাইনোকুলার নিয়ে হাজির হন ছাদে। চন্দ্রগ্রহণ আর পূর্ণিমা একই দিনে, সো আমরা সবাই আসলে ঘটা করে একসাথে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার নিয়ে ছাদে একসাথে হয়েছি। প্রায় 17 তলা ছাদের উপর থেকে চাঁদ দেখছি। চাঁদের প্রত্যেকটা অবস্থান আমরা দেখছি আর কি, কিভাবে গ্রাস করছে আর কি পূর্ণ চাঁদটাকে আস্তে আস্তে অন্ধকার। সাদার গোল চাঁদ দেখেছি, এখন ঢেকে গিয়েছে। অনেকগুলো নিউজ আর আর্টিকেল শোনার পরে ইট কট মাই ইন্টারেস্ট। আজকে অনেক গ্রেটফুল যে এটা দেখতে পারবো। আই থিঙ্ক 12টা-11টার সময় লুনার ইক্লিপসটা ফুললি কমপ্লিট হবে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড এই রেড মুন দেখার জন্য, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম এই রেড মুন দেখতেছি। রাত 11টার খানিক পর টের পাওয়া গেল চাঁদের একটি পাশ যেন কালচে হয়ে আসছে। পূর্ণগ্রহণ লেগেছে ভরার চাঁদে। দেখতে দেখতে চাঁদ হারিয়ে যেতে থাকলো গ্রাসের কবলে। ঘণ্টাখানেকের মধ্যেই গোটা চাঁদটাই ঢেকে গেল পৃথিবীর ছায়ায়। পুরো চাঁদ হারিয়ে যেতে না যেতেই ধীরে ধীরে ঢেকে যাওয়া শরীরে একটা লালচে আভা ফুটে উঠতে শুরু করলো। সূর্যের আলোটা পৃথিবীর এক সাইডে ঢেকে গেছে, এই জন্য চাঁদের কাছে যেতে পারছি না। কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেখান থেকে ফিল্টারের মতন করে যাচ্ছে, সেখান থেকে লাল কালারটা নিয়েছে, এই জন্য আমাদের লাল মুন হয়েছে। আকাশে প্রথমে চাঁদটা অনেক বড় ছিল, সাদা, তারপর আস্তে আস্তে কালো হয়ে, তারপর আবার বড় হয়ে লাল হয়ে গেল। রক্তিম চাঁদের আলো নেই খুব একটা, তবুও গভীর রাত পর্যন্ত চলে চন্দ্র দর্শন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আকাশগঙ্গায় মহাজাগতিক বিস্ময়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রূপে বিমোহিত হল পুরো পৃথিবী। লাল আভা ছড়িয়ে পরাবাস্তব দৃশ্য হয়ে ধরা দিল ব্লাড মুন। রক্তিম চাঁদের সবচেয়ে স্পষ্ট রূপ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বৈচিত্র্যময় আয়োজন ও রীতিতে অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করল পৃথিবীর বাসিন্দারা। As the sky slowly turns crimson, as the eye of the night opens, blood red and hungry, freeing the wild magic chained, the blood moon approaches. রহস্যময় ছায়ায় ঢেকে গেল ধরনীর একমাত্র উপগ্রহ। ঠিকরে পড়া আভা ধরা দিল লালচে রূপে। চলতি বছর দ্বিতীয়বারের মতো পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হল বিশ্ব। এবার চন্দ্রগ্রহণের পূর্ণতা ধরা পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 22 মিনিটের মহাজাগতিক এ দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে দুবাই, জেরুজালেম এবং বাগদাদের আকাশে। চন্দ্রগ্রহণ দেখতে প্রাচীন নগরী জেরুজালেমে জড়ো হয় বহু মানুষ। শুনেছি জেরুজালেম থেকে আজকে সবচেয়ে স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে, তাই আমি অনেক দূর থেকে আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এসেছি। আমরা খুবই উচ্ছ্বসিত। প্রাচীন আশ্চর্য মিশরের পিরামিডের চূড়ায় চাঁদের আলো ছায়ার খেলা।
যেন দূর পৃথিবীর কোনো দৃশ্য। চন্দ্রগ্রহণের ক্ষণে তুরস্কের আকাশে ভেসে বেড়ানো উড়োজাহাজ, যেন আলো ফুঁড়ে বের হওয়ার সম্মোহন। চীনের বেইজিংয়ে ফরবিডেন টাউনের প্রাসাদের চূড়ায় মানুষের ভিড়, টেলিস্কোপ নিয়ে তৈরি ব্লাড মুন উপভোগে। 2028 সালের আগে জর্ডানের আকাশে আর দৃষ্টিগোচর হবে না চন্দ্রের এই বিরল রূপ। জ্যোতির্বিজ্ঞান সংস্থার এমন ঘোষণায় রাজধানী আম্মানে ঢল নামে চন্দ্রাহতদের। আগের দিন টেলিভিশনে চন্দ্রগ্রহণের ঘোষণা শুনে আজকে এখানে এসেছি। বিশেষ দিনটি উদযাপনে সেই বিকেলের দিকে দল বেঁধে এসেছি। আমরা চন্দ্রগ্রহণের ছবি তুলব, ভিডিও করব। মুহূর্তগুলো চিরদিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাই। চাঁদ আর সূর্যের মাঝে পৃথিবীর উপস্থিতিতে তৈরি এমন বিরল মুহূর্ত। সেই পৃথিবীতে দাঁড়িয়েই চন্দ্রের রক্তিম রূপ উপভোগ করলো আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ার বাসিন্দারাও। পরিবার প্রিয়জন নিয়ে তো বটেই, চন্দ্রগ্রহণ দেখতে অন্য দেশে উড়াল দিয়েছে অনেকে। বিশেষ রীতি পালন ও বৈচিত্র্যময় আয়োজনও করা হয় বিভিন্ন দেশে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই চন্দ্রগ্রহণ উপলক্ষে মসজিদে নবমী এবং মসজিদুল হারামে বিশেষ নামাজ হয়েছে। মসজিদুল হারামে সালাতুল খুসুফ নামের এই নামাজের জামাতের ইমামতি করেন শায়ক বদর আল তুর্কি। অন্যদিকে মসজিদের নবমীতে এই নামাজ পড়ান শায়াক কুরাফি। সূরা হজ, মুমিনুন এবং ফুরকানের সেজদার অংশ থেকে তেলাওয়াত করেন তিনি। ফলে অতিরিক্ত 3টি সেজদা সহ মোট 7টি সেজদার মাধ্যমে আদায় করা হয় সালাতুল খুসুফ। রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ অনুযায়ী দীর্ঘ সূরা তেলাওয়াত করা হয় চন্দ্রগ্রহণের নামাজে। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের 2টি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানায়, সাদা প্রদেশে এই হামলা চালানো হয়। সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে এতে কোনো প্রাণহানি হয়নি। ইয়েমেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে এর পরিধি। ইউএস ওপেনের ফাইনালে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের অপ্রত্যাশিত আগমনে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় স্টেডিয়ামের বাইরে। বিশৃঙ্খলার কারণে 30 মিনিটেরও বেশি সময় পর শুরু হয় খেলা। ব্যাপক কড়াকড়ির কারণে গ্যালারিতে প্রবেশে 1 ঘন্টা পার হয়ে যায় অনেক দর্শকের। তৈরি হয় উত্তেজনা। প্রেসিডেন্টকে দুয়োধ্বনি দেয় বেশিরভাগ মানুষ। নিউ ইয়র্কের কুইন্সে আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিতে উত্তেজনা। শুরু হবে ইউএস ওপেন পুরুষের ফাইনাল। স্টেডিয়ামের বাইরে লাইনে অপেক্ষারত হাজার হাজার মানুষ। হঠাৎই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রোববার বিশ্বখ্যাত 2 টেনিস প্লেয়ার জ্যানিক সিনার ও কার্লোস আলকারাজের মুখোমুখি লড়াই দেখতে হাজির হয়েছিল ভক্তরা। কিন্তু ম্যাচ শুরুর সময় হয়ে গেল বিলম্বিত হয় স্টেডিয়ামের এন্ট্রি। জানা যায়, টেনিস ম্যাচটি দেখতে কোনো রকম ঘোষণা ছাড়াই উপস্থিত হন ট্রাম্প। প্রেসিডেন্টের আগমনে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি, অতিরিক্ত তল্লাশি। এমন হুলস্থুলের মাঝে নির্ধারিত সময়ের 8 ঘন্টার বেশি সময় পর শুরু হয় ম্যাচ। কানায় কানায় পূর্ণ হওয়ার কথা থাকলেও তখনও খালি গ্যালারির অর্ধেকের বেশি আসন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ট্রাম্পের উদ্দেশ্যে দুয়োধ্বনি দেওয়া শুরু করে স্টেডিয়ামের ভেতর বাইরের দর্শকরা। অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করতে করতেই শুরু হয়ে যায় দ্বিতীয় সেট। ক্ষিপ্ত দর্শকদের দুধ্বনিতে অবশ্য মোটেই বিচলিত হতে দেখা যায়নি প্রেসিডেন্টকে। উল্টো হাত নেড়ে জানান অভিবাদন। মেয়েকে সাথে নিয়ে হাসি মুখে উপভোগ করেন ম্যাচ। টুপিতে স্বাক্ষর করে ওড়ান গ্যালারিতে। অপ্রত্যাশিত এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আয়োজক স্টেট টেনিস অ্যাসোসিয়েশন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।